রাজনীতির গোলকধাঁধা, চাণক্য নীতি, রয়ের ছায়া এবং হাসিনার নিয়তি। আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, এখানে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। কিন্তু যখন সেই স্বার্থের সাথে জড়িয়ে যায় কয়েক দশকের পুরনো কোনো গভীর সমীকরণ, তখন কূটনীতির চেনা ব্যাকরণগুলো হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। ক্ষমতার মসনদে বসে থাকা অবস্থায় বেশ আত্মবিশ্বাসের সাথেই একটি দাবি করা হয়েছিল, দিল্লির জন্য আমি যা করেছি তা তারা আজীবন মনে রাখবে। সেদিনের সেই আত্মবিশ্বাসী উচ্চারণ আজ হয়তো এক নির্মম বাস্তবতায় রূপ নিয়েছে। 5ই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে যিনি আজ ভারতের আশ্রয়ে, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকা যখন জোরদার আইনি ও রাজনৈতিক চাপ তৈরি করছে, তখন নয়াদিল্লি রীতিমতো এক বোবা এবং বধির নীতি গ্রহণ করেছে। ভারত কেন তাকে ফেরাচ্ছে না? এটি কি নিছকই কোনো পুরনো বন্ধুত্বের প্রতিদান, নাকি এর নেপথ্যে কাজ করছে হাজার বছর আগের এমন এক প্রাচীন থিওরি যার জালে আজ খোদ ভারতও আটকা পড়েছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব সাউথ ব্লকের সেই গোপন ব্লুপ্রিন্ট এবং ভূ রাজনীতির এক চরম গোলকধাঁধার। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কৌটিল্যের থিওরি এবং অদৃশ্য শেকল, এই পুরো ভূ রাজনৈতিক খেলাটি বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে, তাকাতে হবে প্রাচীন ভারতের সেই বিখ্যাত কৌশলবিদ চাণক্যের অর্থশাস্ত্রের দিকে। চাণক্য তার রাষ্ট্র পরিচালনার নীতিতে একটি চমৎকার সফট পাওয়ার থিওরি দিয়ে গেছেন। তিনি বলেছেন, প্রতিবেশী কোনো রাষ্ট্রকে নিজেদের বশে রাখতে সব সময় অস্ত্রের ঝনঝনানির প্রয়োজন হয় না, এর বদলে ব্যবহার করতে হয় সাম মানে কনসিলিয়েশন বা তোষণ এবং দান এইড বা সহায়তা নীতি। অর্থাৎ প্রতিবেশীকে এমনভাবে অর্থনৈতিক সহায়তা, ঋণ এবং রাজনৈতিক সমর্থন দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলো যেন তারা কোনো দিনই তোমার স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কথা কল্পনাও করতে না পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে গত প্রায় 1.5 দশক ধরে নয়াদিল্লি বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত নিখুঁতভাবে এই চাণক্য নীতিরই সফল প্রয়োগ করেছে। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিরঙ্কুশ রাজনৈতিক ছাতা, আর অন্যদিকে বিলিয়ন ডলারের ঋণ ও মেগা প্রকল্পের টোপ। আর এই উপকারের চরম মূল্য চোকাতে হয়েছে বাংলাদেশকে। ভারত অত্যন্ত সুকৌশলে আদায় করে নিয়েছে ট্রানজিট, বন্দর ব্যবহারের অবাধ সুযোগ এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার গ্যারান্টি। বাংলাদেশ কার্যত পরিণত হয়েছিল এমন এক নির্ভরশীল মিত্র রাষ্ট্রে, যেখানকার নীতি নির্ধারণী প্রতিটি পদক্ষেপে নয়াদিল্লির নীরব সম্মতি ছিল অপরিহার্য। সাউথ ব্লকের আস্থার বলয় এবং গোয়েন্দা ছায়া, এই পুরো প্রক্রিয়াটি একদিনে তৈরি হয়নি। এর পেছনে কাজ করেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর এক বিশাল এবং অদৃশ্য নেটওয়ার্ক। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ভেতর এমন এক অদৃশ্য ইকোসিস্টেম তৈরি করা হয়েছিল যা মূলত দিল্লির স্বার্থকেই সবার আগে রক্ষা করত। আর এই পুরো কাঠামোর কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই ব্যক্তি। দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে ভারতের রাজনৈতিক মহলের প্রতিটি স্তরে তার গ্রহণযোগ্যতা ছিল ঈর্ষণীয়। ভারতের রাজনীতিতে কংগ্রেস বা বিজেপি যেই ক্ষমতায় থাকুক না কেন, শেখ হাসিনা সবসময় ছিলেন তাদের সবচেয়ে আস্থার জায়গা। কারো কাছে তিনি ছিলেন পরীক্ষিত বন্ধু, আবার কারো কাছে একদম পারিবারিক বলয়ের একজন সদস্য। 80-এর দশকের নির্বাসন জীবন থেকে শুরু করে 2024 সালের আগস্টে দেশ ছাড়ার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সেই জরুরি দৌড়ঝাঁপ সবকিছুই প্রমাণ করে
নয়াদিল্লির কাছে তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সবচেয়ে বড় প্রতীক। দিল্লির ক্যাচ-22 এবং ভরদ্বাজের সমীকরণ। কিন্তু 5ই আগস্টের পর চাণক্যের সেই নিখুঁত দাবার বোর্ডটি এক নিমেষেই উল্টে গেছে। এখন ঢাকা চাইছে তাকে ফিরিয়ে আনতে। আইনি কাঠামোর আওতায় ইন্টারপোলের রেড নোটিশ থেকে শুরু করে প্রত্যর্পণ চুক্তির প্রতিটি ধারা নিয়ে আলোচনা চলছে। তাহলে কি নয়াদিল্লি তাকে ফিরিয়ে দেবে? কূটনৈতিক বিশ্লেষকদের সোজা উত্তর, না। দিল্লি এখন আটকা পড়েছে এক ভয়াবহ ক্যাচ-22 বা উভয় সংকটে। যে মানুষটি ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় গত 15 বছর ধরে নিজেকে উজাড় করে দিয়েছেন, তাকে শুধু আইনি বাধ্যবাধকতার দোহাই দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো বোকামি বা বিশ্বাসঘাতকতা ভারত করবে না। এর বাইরেও রয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক এবং ভূরাজনৈতিক সমীকরণ। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ একটি চমৎকার পয়েন্ট সামনে এনেছেন। তার মতে, ঢাকার বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এক চরম আস্থার সংকটে ভুগছে। বাংলাদেশের একটা বড় অংশ এখন দিল্লিকে মিত্র নয়, বরং ক্ষমতাচ্যুত সরকারের রক্ষক এবং অযাচিত হস্তক্ষেপকারী হিসেবে বিবেচনা করে। এই চরম ভারত বিরোধী আবেগের মাঝে নয়াদিল্লি যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়, তবে সেটি শুধু একজন ব্যক্তির পতন হবে না, এটি হবে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিকে চূড়ান্ত এবং নৈতিক বৈধতা প্রদান করা। ভারত কখনোই চাইবে না নিজেদের হাতে নিজেদের ভূ রাজনৈতিক পরাজয়ের দলিলে স্বাক্ষর করতে। তাই আইনের বইতে যাই লেখা থাকুক না কেন, এই রূঢ় রাজনৈতিক বাস্তবতাই নয়াদিল্লির হাত পা বেঁধে রেখেছে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার জন্য বিষয়টি চরম ব্যর্থতাও বটে। গত 17 বছরে হাসিনার ভারত প্রীতির ছিটে ফোঁটাও সে বর্তমান ইয়াং জেনারেশন বা জেনজির মাঝে ছড়িয়ে দিতে পারেনি। পুরো জেনারেশনটাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। খুব অবাক করার বিষয় হলো, হাসিনা ও তার দল হাজার চেষ্টা করেও, ইতিহাস কাটছাঁট করে নতুন করে লিখেও, শিল্প, সাহিত্য, সিনেমার মাঝে ভারতকে বন্ধু আর ভারত বিরোধীদের বাংলাদেশের শত্রু হিসেবে পরিচয় করে দিয়েও কোনো লাভ হয়নি। এ যেন ছিল পণ্ডশ্রম। এই ইনফরমেশনের যুগে জেনজিকে ঘোল খাওয়ানো সম্ভব তো হয়নি, বরং হয়েছে বুমেরাং। জেনজির এই ভারত বিদ্বেষ ভারতকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। একটা পুরো প্রজন্ম যদি ভারত বিদ্বেষী হয়ে ওঠে, তবে তো ভারতের আধিপত্যবাদের চাদর দিয়ে আর বাংলাদেশকে মুড়িয়ে দেয়া যাচ্ছে না। ভারতকে যেন থমকে দিয়েছে জেনজি। প্রাচীন চাণক্য নীতি হয়তো একটি রাষ্ট্রকে দীর্ঘদিন বশে রাখার কৌশল শিখিয়েছে, কিন্তু জনরোষের সামনে যে কোনো কৌশলই শেষ পর্যন্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঢাকা তার সবচেয়ে বড় প্রমাণ। আজ নয়াদিল্লির সামনে এক কঠিন পরীক্ষা। পুরনো মিত্রকে রক্ষা করতে গিয়ে তারা কি একটি গোটা দেশের নতুন প্রজন্মের সাথে সম্পর্ক চিরতরে নষ্ট করবে, নাকি ভূ রাজনৈতিক হিসাব নিকাশে আসবে নতুন কোনো নাটকীয় মোড়? উপকারের সেই প্রতিদান শেষ পর্যন্ত ভারতকে কোথায় নিয়ে দাঁড় করায়, তা দেখার জন্য বিশ্ব কূটনীতির মঞ্চ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতির মারপ্যাঁচ এবং খবরের পেছনের আসল স্ট্যান্ডার্ড বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।